আসসালামু আলাইকুম। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম গতকালও বলেছেন যে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। কোনো শক্তির ক্ষমতা নেই সে নির্বাচনকে আটকে রাখার বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার। কিন্তু আমরা যেটা দেখছি যে এরপরও নির্বাচন নিয়ে কিছুটা হলেও জটিলতা কিংবা অনিশ্চয়তা রয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে আমরা যেটা দেখছি যে বিএনপির সঙ্গে জামাত ইসলামী আন্দোলন কিংবা এনসিপির মতো দলগুলোর এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, বিশেষত জুলাই সনদকে ঘিরে। জুলাই সনদের খসড়া এরই মধ্যে প্রণীত হয়েছে এবং বেশ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক হয়েছে, আবার অনেক ইস্যুতে তারা এক হয়নি। সেটা এখন প্রধান ইস্যু নয়। এখন যেটা দেখা যাচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে, এটাকে কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়া হবে কি না, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো বিভক্ত। বিএনপি এবং তাদের যে সমমনা রাজনৈতিক দলগুলো তারা মনে করে যে এটার কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে যে সরকার আসবে তারাই জুলাই সনদ কার্যকর করবে। অন্যদিকে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের মতো দলগুলোর যে বক্তব্য যে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, না হয় এটার কোনো মূল্য নেই এবং তারা না হয় এতে স্বাক্ষরও করবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়েও একটা জটিলতা রয়েছে, কিন্তু বিএনপির একটা সূত্র আমাকে যেটা জানিয়েছে যে উচ্চকক্ষে পিআরের ব্যাপারে হয়তো বিএনপি শেষ পর্যন্ত একমত হতেও পারে। কিন্তু আমি জামাতের একাধিক সূত্রে যেটা নিশ্চিত হয়েছি যে জামাতের মূল উদ্বেগটা আসলে অন্য জায়গায়। জামাত যেটা মনে করে যে বর্তমান প্রশাসন, বর্তমান সরকার এবং বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী যে অবস্থানে রয়েছে এবং সারা দেশে বিএনপির যে কর্তৃত্ব, তাতে অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আসলে একদমই নেই। এটা জামাতের মূল্যায়ন এবং তারা মনে করে যে এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। এটার পরিবর্তন কিভাবে হতে পারে সে ব্যাপারে আসলে সুস্পষ্ট ধারণা কেউই দিতে পারছেন না। একটা যেটা বলা হচ্ছে যে সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সর্বশক্তি নিয়োগ করে তাহলে পরিস্থিতির একটা নাটকীয় পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে একটা বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে এবং যেটা সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে যে প্রায় সম্ভবত 80,000 সশস্ত্র বাহিনীর সদস্য নির্বাচনে নিয়োজিত থাকবে এবং এ সংক্রান্ত আইন সংশোধনের একটা প্রক্রিয়াও চলছে। তো যেটা বলছিলাম যে জামাতের মূল্যায়ন হচ্ছে যে বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং দেশ আরেকটি কলঙ্কিত নির্বাচনের দিকে যাবে। একটা বিকল্প যেটা এরই মধ্যে আলোচনা হলো। এখন জামাতের এই পরিস্থিতিতে কৌশল কি হবে, এটা দলটির নীতি নির্ধারকরা দীর্ঘ আলাপ করছেন। দলটির শীর্ষ নেতৃত্ব অনেক দিন ধরেই এ ব্যাপারে চিন্তিত এবং তারা এক ধরনের উদ্বিগ্ন। জামাতের একটা সিদ্ধান্ত রয়েছে যে পরিস্থিতির পরিবর্তন যদি না হয় তাহলে দলটি নির্বাচনে নাও যেতে পারে। জামাতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা গতকাল আমাকে বলছিলেন যে নির্বাচনে না গেলেও আসলে অন্য 14 সালে যেমনটা হয়েছে ওয়াকওভার দেওয়া, এমনটা আর হবে না। জামাত মনে করে নির্বাচন হতে হলে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি সবগুলি দল নিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। না হয় জামাত নির্বাচন হবে না, না হয় জামাত নির্বাচন বিরোধী কঠোর অবস্থান নেবে। শুধু নির্বাচন বর্জনেই তাদের কার্যক্রম শেষ হবে না। কিন্তু জামাতে এটাও একটা আলোচনা আছে যে খুব হার্ড লাইনে গেলে পরিস্থিতি কি হতে পারে। তারা যেটা মনে করে তখন আসলে যদি কোনো কারণে প্রফেসর ইউনূসের সরকার পদত্যাগ করে সেটা আসলে কারোর জন্যই সুখকর হবে না। বিএনপি বলুন, জামাত বলুন, ইসলামী আন্দোলন বা এনসিপি প্রত্যেকেই তাদের যখন রাজনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করছে তখন তারা এটা খুব খেয়াল রাখছে যে কোনোভাবে পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে চলে যায় কিনা কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ব্যাক করার কোনো সুযোগ পায় কিনা। এক্ষেত্রেও জামাত খুবই সতর্ক। তারা যেটা মনে করে যে এমন কোনো পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না যাতে আওয়ামী লীগ ব্যাক করতে পারে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একটি মূল্যায়ন হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে কোনো কারণে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষতি হবে বিএনপির। কারণ এখন যেটা বেশিরভাগ জনমত জরিপ বলেন বা বিএনপি নিজেও যেটা মনে করে বা বিশেষজ্ঞরা মনে করে যে বিএনপি ক্ষমতায় আসছে, এই পরিস্থিতিতে তারা যেটা মনে করেন যে বিএনপির আসলে এই ব্যাপারে সবচেয়ে উদারতার পরিচয় দেওয়া উচিত এবং একটা অভিভাবকের ভূমিকা নেওয়া উচিত। যদিও বিএনপির জন্য আসলে খুব কঠিন। আমি যদি বলি যে 2018 সালের নির্বাচনে শেখ হাসিনা কিন্তু এত আসনে জিততে চাননি। খুব রিলায়েবল সোর্স তখন আমাকে কনফার্ম করেছিল যে, এবং আমরা জানতামও ভারতের মধ্যস্থতা এক ধরনের একটা সমঝোতা ছিল, অন্তত 50-60টি আসনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করবেন। কিন্তু আমরা যেটা দেখি যে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থীরা এবং যারা আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তারা রাতেই ভোট শেষ করে দেন।
তো বিএনপি নেতৃত্ব চাইলেও যে মানে তাদের প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা কিন্তু নয়। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেন সর্বাত্মক ভূমিকা রাখে সে ব্যাপারে সম্ভবত রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য প্রয়োজন। আরেকটি কলঙ্কজনক নির্বাচনের ভার সম্ভবত বাংলাদেশ বহন করতে পারবে না। এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবারই আসলে একটা ঐক্যমত্যে পৌঁছানো প্রয়োজন এবং প্রফেসর ইউনূসের সরকারকে সহায়তা করা প্রয়োজন। সরকারের উচিত এমন যেন মনে না হয় তারা কোনো রাজনৈতিক দলের দিকে হেলে পড়ছেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিন যেমনটা বলেছিলেন সেটা একটু সংস্কার করে আমি যেটা বলতে চাই, একসময় যেটা মনে হচ্ছিল সরকার অনেকটা এনসিপির দিকে হেলে পড়া, কিন্তু গত কয়েক মাসে যেটা দেখা যাচ্ছে যে সরকার অনেকটা বিএনপির দিকে হেলে পড়া এমনটা মনে হয়। এখন সরকার কিন্তু আদতে যেটা দেখা যায় সরকারের আসলে ওইভাবে কোনো রাজনৈতিক অভিলাষ নেই, সেটা আমি বিশেষ করে প্রফেসর ইউনূসের। এই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের জামাতের যেটা সিদ্ধান্ত তারা আসলে ওয়াক ওভার দেবে না, তবে নির্বাচন বর্জন করলে সেই নির্বাচন তারা প্রতিহত করবে, কিন্তু বিকল্প কি হতে পারে সেটা নিয়েও নানা চিন্তা তাদের মধ্যে। সব মিলিয়ে রাজনীতি একটা জটিল পরিস্থিতিতে আছে, কিন্তু যেহেতু বিএনপি জামাত বলেন এদের মধ্যে একটা দীর্ঘ সখ্যতা ছিল এবং জুলাই আন্দোলনে সবাই পাশাপাশি থেকে অংশগ্রহণ করেছে, তাই রাজনীতি বিশ্লেষকরা মনে করেন যে শেষ পর্যন্ত তারা খুব সম্ভবত একটা সমঝোতায় পৌঁছাতেও পারেন।